শালিক, এই শালিক, এই মাসের বাড়ি ভাড়াটা। এই নাও পেঁচা দাদা, এই মাসের ভাড়া। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? বাড়ি ভাড়া নিতে এসেছি, এই মাসের বাড়ি ভাড়াটা। আসলে পেঁচা দাদা, আমি এবার এই মাসের ভাড়াটা দিতে পারবো না। কাজ করে যা টাকা পেয়েছিলাম তা চাল ডাল কিনতেই শেষ হয়ে গেছে। আমি পরের মাসেই তোমার টাকাটা একসাথে দিয়ে দেবো গো। ঠিক আছে টুনি, তবে পরের মাসেই দিয়ে দিস। আমি আজ তাহলে আসি, পরের মাসে এসে একসাথে 2 মাসের ভাড়া নিয়ে যাব। কালু, এই বনে তো আসলাম, এখন থাকবো কোথায় আর কি কাজ করব বলো তো? এই বনের পাখিরা যা করে আমরা তাই করব। ওই দেখো, কত পাখি জমিতে কাজ করছে, এভাবে আমরা অন্যের জমিতে কাজ করব। এই বনের পরিবেশ দেখছি অনেক ভালো, এই বনে আরামে থাকতে পারবো আমরা। হ্যাঁ গো, এই বনে আরামে থাকবো, তা তো বুঝলাম, কিন্তু কোথায় থাকবে বলো তো? শুনেছি এই বনের পেঁচা তার বাড়ি বনের পাখিদের ভাড়া দিয়ে থাকে। চলো আমরা বরং পেঁচার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কে তোমরা? তোমাদের তো ঠিক চিনলাম না, মনে হচ্ছে অন্য বন থেকে এসেছো। একদম ঠিক ধরেছেন পেঁচা দাদা, আমাদের বনে কোনো কাজ পাওয়া যায় না। তোমাদের বনে তো কাজের অভাব নেই, কাজ করলেই 2 টাকা পাওয়া যায়। তাই আমাদের বন ছেড়ে তোমাদের বনে আসলাম। এখন তুমি আমাদেরকে একটা থাকার জায়গা দাও, শুনেছি তুমি নাকি বাড়ি ভাড়া দাও। আচ্ছা বেশ, একটা বাড়ি খালি আছে, কিন্তু অন্য বাড়িগুলোর থেকে একটু পুরাতন হবে। তুমি চাইলে সেখানে থাকতে পারো। নতুন পুরাতন দিয়ে কি করব? থাকার মতো একটা জায়গা পেলেই হলো। চলো তাহলে আমার সাথে তোমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই নাও, এটা তোমাদের বাড়ি। আজ থেকে এই বাড়িতেই তোমরা থাকবে। আর টুনি বনের পাখিদের জমিতে কাজ করে, টুনিকে বললেই তোমাদের কাজের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে পেঁচা দাদা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। টুনি, আমরা অন্য বন থেকে এসেছি, আমাদের একটা কাজের ব্যবস্থা করে দাও। আমরা তোমার বাড়ির পাশের বাড়িটাতে আজ থেকে থাকবো, তাই আমরা এখন থেকে প্রতিবেশী হয়ে একসাথে মিলেমিশে থাকবো। ও, তাহলে তো খুব ভালো কথা। চলো, তোমরা আমার সাথে চলো। তোমরা এগুলো ফসলের কাজ করতে পারো তো? হ্যাঁ দাদা, পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দাও। এই আলুর জমির ঘাসগুলো তুলে ফেলো। টুনি, এদের সবটা বুঝিয়ে দিও। হ্যাঁ দাদা, অবশ্যই বুঝিয়ে দিব, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। চলো, আমরা কাজ শুরু করে দেই। এরপর টুনি কালু কাকুলি কবুতরের আলুর জমিতে কাজ শুরু করে দেয়। আর কাজ করতে করতে দিন কেটে যায়। বিকেলে সবাই তাদের কাজের পারিশ্রমিক নিয়ে বাড়ি চলে আসে। এভাবে কালু কাকুলি টুনির সাথে মিলেমিশে থাকতে শুরু করে। কালু, তোমরা বাড়ি ভাড়ার টাকাটা দাও তো, 500 টাকা দিতে হবে। এই নাও টাকা পেঁচা দাদা। পেঁচা দাদা, এই নাও, আমার 2 মাসের ভাড়া 800 টাকা। তার মানে পেঁচা দাদা, টুনির কাছে 400 টাকা করে নাও, আর আমাদের কাছে 100 টাকা বেশি করে নাও কেন? টুনি অনেক দিন থেকে এখানে থাকে, আর টুনির স্বামী নেই, তাই 100 টাকা আমি ছাড় দিয়েছি। একা কাজ করে অনেক কষ্টে সংসার চালাই তো, তাই। কাকুলি, দেখেছো? পেঁচা টুনির কাছ থেকে 400 টাকা বাড়ি ভাড়া নেয়, আর আমাদের কাছে 500 টাকা নিয়েছে। কি বলছো এইসব? কেন আমাদের কাছে 100 টাকা বেশি নেবে কেন, আর টুনির কাছে কম নেবে কেন? টুনি তো আরো ভালো বাড়িতেই থাকে, আর আমাদের বাড়িটা অনেক পুরনো। এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। কালু, তুমি কিছু একটা করো। হ্যাঁ হ্যাঁ, আজকেই করব। আমরা টুনির বাড়িটা আমাদের করে নিব, আর টুনিকে বন থেকে তাড়ানোর ব্যবস্থা করব। এই কথা বলে কালু আর কাকুলি নিজেদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে পেঁচার কাছে চলে যায়। পেঁচা দাদা, সর্বনাশ হয়ে গেছে তোমার। কি সর্বনাশ হয়েছে আমার? হ্যাঁ বলো তাড়াতাড়ি। টুনির কাছে আমরা টুনির বাড়িটা থাকার জন্য চেয়েছিলাম,
আর টুনি আমাদের সাথে ঝগড়া লাগায় আর বলেছে আমাদের এই বনে নাকি থাকতে দিবে না। তার বাড়ি কেন চেয়েছি। ঝগড়া শেষ করে আমরা নদীতে পানি আনতে যাই, আর ফিরে এসে দেখি আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা আগুনে দাউ দাউ করে জ্বলছে। টুনি বাড়িতে আগুন দিয়েছে, তাই তোমার কাছে আসলাম। চলো আমাদের সাথে টুনির বিচার করবে। টুনি কেন তোমার বাড়িটা পুড়িয়ে দিল? আমরা এখন কোথায় থাকবো বলো তো? আমরা তো কোনো অন্যায় করিনি, শুধু বাড়িটাই চেয়েছিলাম। কি সব বলছো? টুনি কি করে এই কাজ করলো? টুনিকে আমি ছাড়বো না। এরপর পেঁচা কালু সেই বাড়িতে যায়, আর বাড়িটা পোড়া দেখে পেঁচা আরো রেগে যায়। টুনি, এই টুনি, কোথায় তুই? বাইরে আয়, বাইরে আয় বলছি। কই টুনি? টুনি তো বাড়িতেই নেই দেখছি। আগুন লাগিয়ে দিয়ে বাড়ি থেকে চলে গেছে, যেন আমরা টুনির উপর সন্দেহ না করতে পারি। দেখেছো পেঁচা দাদা, টুনি কত চালাক। যত চালাক হোক, আমার কাছে কোনো চালাকি চলবে না। শুধু বাড়িতে আসুক, তারপর মজা দেখাবো। এসব বলতেই টুনি ও টুকি সেখানে চলে আসে। কি হয়েছে পেঁচা দাদা, তুমি এখানে? আমি এখানে কেন তুই তা ভালো করে জানিস। এমন ভাব করছিস মনে হচ্ছে কিছুই জানিস না। তোর কালুর সাথে ঝগড়া লেগেছে, কিন্তু তুই আমার বাড়ি কেন পুড়িয়েছিস? হ্যাঁ বল, এটা কি কালুর নিজের বাড়ি পেয়েছিস? তোর স্বামী নেই বলে তোর কাছে আমি 100 টাকা কম ভাড়া নেই, আর আজ তুই এভাবে আমার ক্ষতি করলি? পেঁচা দাদা কি বলছো এসব? বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আমরা তো নদীতে গোসল দিয়ে এক্ষুনি বাড়ি ফিরলাম। এই বাড়িতে কে আগুন দিয়েছে আমি জানি না। চুপ চুপ কর শয়তানি। কালু কাকুলি আমাকে সব বলেছে। তুই কেন বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ, তোকে আর আমার বাড়িতে থাকতে দেব না। তুই এক্ষুনি এই বন ছেড়ে চলে যাবি, নইলে মেয়েরে তাড়িয়ে দেব তোকে। মারতে হবে না পেঁচা দাদা, আমরা মিথ্যের জালে ফেসে গেছি, তাই চলে যাচ্ছি। টুকিমা চল আমরা চলে যাই এই বন ছেড়ে। হ্যাঁ মা চলো, এই বনের পাখিরা একদম ভালো না। কালু আঙ্কেল, কাকুলি কাকিমা তুমি খুব খারাপ। পেঁচা আঙ্কেলকে আমার মায়ের নামে মিথ্যে বলেছ। একদিন আমার মা তোমাদের এই বনে কাজ দিয়ে সাহায্য করেছিল, আর তোমরা কিনা আমাদেরই তাড়িয়ে দিচ্ছ। মা, এদের বলে কোনো লাভ নেই। আমার ভুল হয়েছে, এদের প্রতিবেশী মনে করে সাহায্য করা। চল মা, আমরা আর থাকবো না এখানে। কালু কাকুলি, তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকবে। চল মা, ওই নৌকায় করে অন্য বনে চলে যাই। হ্যাঁ মা চলো, তাই চলো। এরপর টুনি টুকি নৌকায় করে যেতে থাকে। তারা এক পর্যায়ে অন্য বনের কাছাকাছি চলে যায়। মামা, রাত নেমে এসেছে তো, আমার তো খুব ভয় লাগছে। এই বনে যদি হিংস্র প্রাণী আমাদের ধরে খেয়ে ফেলে তখন কি হবে মা? তাহলে আমরা আজ রাতটা এই নৌকার মধ্যেই কাটিয়ে দেই, কাল সকালে বনে যাবো রে মা। টুনি একথা বলতেই নদীতে 4টি ভুট্টার বাড়ি ভেসে ওঠে। এ কি, নদীতে এমন 4টা ভুট্টা বাড়ি কি করে হলো? আবার বাড়িগুলোতে ছোট বাচ্চার কান্নার আওয়াজও শোনা যাচ্ছে। চল তো টুকি, দেখি কেন বাচ্চারা কাঁদছে। এই বাড়িতে তো শুধু স্বর্ণ আর হিরে দিয়ে ভর্তি। বাচ্চা বুঝি পরের বাড়িতে আছে। চল পরের বাড়িতে যাই, বাচ্চাটা না জানি কত বিপদে আছে। চল মা চল। এরপর টুনি দ্বিতীয় বাড়িতে যায়, কিন্তু সেই বাড়িতেও স্বর্ণ আর হিরে ভরা ছিল। এভাবে টুনি 3 নাম্বার বাড়িতে যায়, আর একই কিছু দেখতে পায়। তারপর সে 4 নাম্বার বাড়িতে ঢুকে পড়ে। এ কি, তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? আগে বাঁধন খুলে দাও, তারপর সব বলছি। আমি আগে পড়েছিলাম এক ডাইনি পরী, তার প্রতিশোধ নেয়ার জন্য আমাকে ভুট্টা বাড়িতে বন্দি করে রেখেছে, আর এই 3 বাড়িতে স্বর্ণ হিরে দিয়ে ভরিয়ে দিয়েছে। বলেছে যদি কোনো সৎ ভালো পাখি এগুলো হিরের লোভ না করে আমাকে বাঁচাতে আসে, তাহলে আমি আবার পরী হয়ে যাব। 2 বছর থেকে এভাবেই আছি আমি। অনেক পাখি এসেছে, কিন্তু লোভ করায় তারা নিজেদের প্রাণ হারিয়েছে। একমাত্র তোমাকে পেলাম, যে তুমি কিনা লোভ না করে আমার জীবন বাঁচাতে এসেছো। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ওই দিন বাড়ির যত স্বর্ণ হিরে আছে সব তোমার। কিন্তু
আমি এগুলো স্বর্ণ হিরে দিয়ে কি করব? আমার সামান্য কিছু হলেই হবে, যেন একটা বাড়ি বানাতে পারি। না, এগুলো সব তোমার নিতে হবে। আমার জীবনের মূল্য এগুলোর চেয়ে বেশি। সে জীবন তুমি বাঁচিয়েছো। তুমি এগুলো নিলে আমি খুব খুশি হব। আমি এখন পরের রাজ্যে যাচ্ছি। তোমরা ভালো থেকো। আর পরের দিন টুনি টুকি ভুট্টা বাড়ি থেকে সব স্বর্ণ হিরে নিয়ে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায় আর বনের ভিতরে বড় বাড়ি বানায়। কাকুলি, দেখেছো আমরা কি চালাকি করে টুনিকে তাড়িয়ে দিলাম? পেঁচা সত্যি বিশ্বাস করেছে যে টুনি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ গো, পেঁচা একটা বোকা। শয়তান, তোরা আমার এত বড় সর্বনাশ করে টুনির নাম দিয়েছিলি। তোদের কথায় বিশ্বাস করেছিলাম আমি, আর টুনির মতো ভালো পাখিকে তাড়িয়ে দিয়েছি। আজ তোদের শেষ করে ফেলবো আমি। এই বলে পেঁচা কালু কাকুলিকে অনেক মাঠে থাকে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয়। এখন টুনিকে আমার খুঁজতে হবে, টুনির কাছে ক্ষমা চাইতে হবে, নইলে টুনি আমার ওপর মন খারাপ করে থাকবে। আমি এক্ষুনি অন্য বনে যাব টুনিকে খুঁজতে। এই বাড়ির কাউকে জিজ্ঞেস করি টুনি নামে কাউকে চেনে কিনা। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? টুনি, তুমি এখানে? আমি তোমাকে খুঁজতে এসেছি। টুনি, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই দিন না বুঝে তোমাকে তাড়িয়ে দিয়েছি, তাই আজ আবার নিতে এসেছি। আসলে কালু এমন ভাবে বলেছে যে আমি ওদের কথা বিশ্বাস করেছিলাম, আর আমি এখন জানতে পেরেছি ওরাই আগুন লাগিয়ে দিয়ে তোমার বন থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ওদের তাড়িয়ে দিয়ে ভালো করেছো গো। না হলে ওরা বনের পাখিদের ঠকাতেই থাকতো। আসলে সব পাখির কথা বিশ্বাস করা উচিত নয় গো, নইলে এমন কিছু ঘটে শুধু নিজের আফসোস করতে হয়। আর পেঁচা দাদা, এটা আমার বাড়ি, ভাড়া বাড়িতে থাকছি না আমি। আজ তুমি তাড়িয়ে দিয়েছো, তাই হয়তো এত ভালোভাবে আমরা থাকতে পারছি। আমার এখন কোনো কিছুর অভাব নেই গো। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু কি করে টুনি এত কিছু করলে? এরপর টুনি পেঁচাকে সব কথা খুলে বলে। আচ্ছা টুনি, ভালো থেকো। তুমি আমাদের বনে বেড়াতে এসো, কেমন? এই বলে পেঁচা চলে যায় আর টুনি টুকিকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। মা, কাল তো আমার জন্মদিন। তুমি বনে সবাইকে নিমন্ত্রণ করেছো? না রে মা, নিমন্ত্রণ করতে যাওয়ার তো সময় পাইনি। এখনো বাড়িতে কত কাজ পড়ে আছে। শোন রে মা, আমি তো কাজে খুব ব্যস্ত, তাই বলি কি তুই সবাইকে নিমন্ত্রণ করে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। কাকুলি মাসি, বাড়িতে আছো? হ্যাঁ রে টুকি, আমি বাড়িতেই আছি। আমার খুব গরম লাগছে, তাই এখন বাইরে যেতে পারবো না। কিছু বলার থাকলে ঘরের ভেতরে এসে বল। কাকুলি মাসি, কাল আমার জন্মদিন, তাই কেক খাওয়ার নিমন্ত্রণ রইলো। কাল কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, তুমি আর কালু আঙ্কেল আমার জন্মদিনে আসবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর জন্মদিনের সামান্য এক টুকরা কেক খাওয়ার জন্য আমি এই গরমের মধ্যে তোদের বাড়িতে যাব? আমরা যেতে পারবো না। তুই অন্য পাখিদের বাড়িতে যা। যদি তোদের ঘরে একটা ফ্যান থাকতো তাহলে যেতে পারতাম। কাকে বলো কি কথা? টুকির মাঝে এত কিপটে, সে আবার ঘরে ফ্যান লাগাবে? বিদ্যুৎ বিল উঠবে বলে এখনো বাড়িতে টুনি বিদ্যুৎই নেয়নি। এই টুকি শোন, শুধু শুধু বনের পাখিদের বাড়িতে গিয়ে বিরক্ত না করে মা মেয়ে একাই জন্মদিন পালন কর। কারণ এই গরমে কোনো পাখিরাই তোর বাড়িতে জন্মদিন পালন করতে যাবে না। কেউ না কেউ তো যাবে। আমি সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। সুখী মাসি, কাল আমার জন্মদিন, তাই তোমাকে নিমন্ত্রণ করতে আসলাম। তুমি কিন্তু অবশ্যই আমার জন্মদিনে যাবে।
আমার তো কাজ নেই, এই গরমের মধ্যে তোদের ওই বাসের ঘরে জন্মদিন পালন করতে যাই, আর তার মধ্যে তো তোদের ঘরে কোনো ফ্যানও নেই। কাকুলি মাসিও দেখছি একই কথা বলেছে। তোমরা যদি আমার জন্মদিনে না যাও তাহলে যে আমার জন্মদিন পালনই হবে না। আমরা যদি সব সময় বাসের ঘরে গরম সহ্য করতে পারি, তোমরা একটু সময়ের জন্য সহ্য করতে পারবে না? না, আমি যেতে পারবো না রে মা, আমার শরীর খুব গরম লাগে। তুই অন্য পাখিদের বাড়িতে গিয়ে বল। এরপর টুকি সেখান থেকে চলে যায়। আর এভাবেই টুকি এক এক করে বনের সব পাখির বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে থাকে, কিন্তু সবাই এক এক করে টুকিকে নিষেধ করে দেয়। আর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি রে মা, সবাইকে ঠিক মতো নিমন্ত্রণ করেছিস তো? কি ব্যাপার, তোর মন খারাপ মনে হচ্ছে? কেউ কি কিছু বলেছে নাকি? কি রে মা, বল আমাকে। সবাই বলেছে মা। তখন টুকি টুনিকে সব কথা খুলে বলে। না, তুমি আমাদের ঘরে ফ্যানের ব্যবস্থা করো, নয়তো যে আমার জন্মদিন পালন করাই হবে না। ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আজই আমি কালু দাদার বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে ঘরে ফ্যান লাগাবো। কালু দাদা, কালু দাদা, একটু বাইরে আসো তো। একবার তোর মেয়ে এসেছিল বিরক্ত করতে, আবার এখন তুই এসেছিস? তোর মেয়েকে তো বলে দিয়েছি যে জন্মদিনে আমরা যাব না। টুকি আমাকে সব বলেছে কালু দাদা, আসলে অন্য কারণে তোমার কাছে এসেছি। বাইরে এসো, তারপর সবটা বলছি। আমার খুব গরম লেগেছে, আমি এখন বাইরে যেতে পারবো না। তুই বাইরে থেকেই বল, কি বলবি? আসলে আমি বাড়িতে বিদ্যুৎ নিব, তাই তোমার বাড়ি থেকে লাইন নিলে ভালো হবে, কারণ তোমার বাড়িটা আমার বাড়ির অনেক কাছাকাছি। না না, আমরা তোকে লাইন দিতে পারবো না, তাহলে বিদ্যুৎ বিল বেশি উঠবে। আরে কাকুলি, কিসব বলছো? যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো, আমাকে বলতে দাও। ঠিক আছে টুনি, তুই সব জিনিসপত্র নিয়ে আয়, আমি তোর বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করে দেব। দাদা, আমি তো এক্ষুনি বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম। ও, সব জিনিসপত্র এনেছিস? তাহলে তো ভালোই হলো। আচ্ছা, সব জিনিসপত্র আমাকে দে, আমি বিদ্যুতের লাইন দেওয়ার ব্যবস্থা করছি। কালু, তুমি শুধু শুধু টুনিকে আমাদের বাড়ি থেকে লাইন দিতে চাচ্ছ কেন? টুনি যে কিপটে, বিদ্যুৎ বিল তো দিতেই চাইবে না, তখন তো আমাদের ঘর থেকে বিল দিতে হবে। কাকুলি, তুমি কি পাগল পেয়েছো আমাকে? আমি লাভ ছাড়াই টুনিকে লাইন দেব, এমন ভাবে লাইন দেব যে আমাদের সব বিল টুনির নামেই আসবে। বাহ কালু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তাহলে তো এখন আমরা ঘরে এসি লাগাতে পারবো। কালু, এই ফ্যানের বাতাস গরম লাগে, তুমি আমাদের ঘরে এসি লাগানোর ব্যবস্থা করো। শুধু এসি কেন, এখন তো টিভি, ফ্রিজ সব বেশি বেশি ব্যবহার করতে পারবো, আর আমাদের যত বিল উঠবে সব টুনি দেবে। তাড়াতাড়ি টুনির বাড়িতে লাইনটা লাগিয়ে দেই। টুনি, তোর ঘরে ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে, এখন বনে সবাইকে নিমন্ত্রণ করে আয়। এবার সবাই তোর মেয়ের জন্মদিন পালন করতে আসবে। হ্যাঁ দাদা, তাই যেতে হবে। এরপর কালু সেখান থেকে চলে যায়, আর টুনি আবারও সবাইকে নিমন্ত্রণ করতে পাখিদের বাড়িতে চলে যায়, আর এক এক করে সব পাখিদের নিমন্ত্রণ করে বাড়িতে ফিরে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই সব পাখিরা টুনির বাড়িতে চলে আসে। কি মজা, কি মজা, আমার জন্মদিনে সবাই এসে পড়েছে। তোমরা সবাই আমাকে শুভেচ্ছা জানাও। পাগলি মেয়ে আমার, শুভেচ্ছা জানাতে কেউ বলে নাকি?
তোকে সব বলতে হবে না, কেক কাটার সময় তোকে সবাই শুভেচ্ছা জানাবে। চল এখন সবাই মিলে কেকটা কাটা শুরু করে দেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এভাবে সবাই টুকিকে শুভেচ্ছা জানায় আর টুকি অনেক খুশি হয়ে যায় এবং সবাই টুকির জন্মদিন পালন করে বাড়িতে চলে যায়। মা, তুমি কিন্তু ফ্যান ফিরিয়ে দিয়ে আসবে না। দেখো ফ্যানের বাতাসে আমাদের ঘরটা কত ঠান্ডা হয়ে গেছে। নারী মা, ফ্যান ফেরত দিব না, কিন্তু সারা দিন রাত ফ্যান চালানো যাবে না, তাহলে বিদ্যুৎ বিল বেশি উঠবে। অনেকক্ষণ তো হলো ফ্যান ছাড়া হয়েছে, এখন ফ্যানটা বন্ধ করতে হবে। আর চল বাইরে গিয়ে বাতাস খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি আর টুকি বাহিরে এসে গাছের নিচে দাঁড়িয়ে বাতাস খেতে থাকে আর অন্যদিকে কালু কাকুলি সারা দিন ধরে এসি টিভি চালাতে থাকে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায় আর 1 মাস পর তোতা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, তোমার নামে বিলের কাগজ এসেছে, এই নাও বিলের কাগজ নাও। আমার নামে বিলের কাগজ আসবে কেন? আমি তো কোনো মিটার নেইনি। সেটা তো আমি জানি না, যদি কিছু বলার থাকে আমাদের বিদ্যুৎ অফিসে গিয়ে বলতে পারো। এ কি, আমার বিদ্যুৎ বিল 10,000 টাকা এসেছে, কিন্তু সামান্য ফ্যান চালিয়ে এত বিল কি করে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমাকে এক্ষুনি কালু দাদার কাছে যেতে হবে। কালু দাদা, আমার নামে বিল এসেছে কেন? আর আমি তো বেশি ফ্যান চালাই না, তাহলে 10,000 টাকা বিল আসলো কেন? এখনো কি আর পুরনো দিনের মতো বিল আসে নাকি? এখন যে বিদ্যুৎ নেই তার নামেই বিল আসে। আসলে দেখছি তোকে লাইন দেওয়াই আমার ভুল হয়েছে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যেত। আর কখনো যদি বিলের কাহিনী নিয়ে আমার বাড়িতে এসেছিস না, তখনই তোর বাড়ির লাইন কেটে দিব, বুঝেছিস? কালুর মুখে কথা শুনেই টুনি সেখান থেকে চলে যায় আর পথে কবুতরের সাথে দেখা হয়ে যায়। আরে টুনি, তুই বিলের কাগজ নিয়ে কোথায় যাচ্ছিস? আমার মনে হয় কালু চালাকি করে তোর নামে বিলের কাগজ দিয়েছে। তুই এক কাজ কর, বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টা জানিয়ে দেখ, তারা নিশ্চয়ই কোনো সমাধান তোকে দেবে। তোমার কি বিলের কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। হ্যাঁ স্যার, অনেক বড় সমস্যা হয়েছে। কি বলছো এসব? তোমার বাড়িতে শুধু একটা ফ্যান চলে, তবুও তোমার নামে এত বিল এসেছে? কালুর বাড়িতে গিয়ে তো লাইনটা চেক করতে হবে। কালু, তোমার নামে কত টাকা বিল এসেছে? মানে স্যার, দাঁড়া, তোর বাড়ির লাইনটা চেক করি আগে, তাহলেই বুঝতে পারবো। ও, তুই তো খুব চালাক। এমন ভাবে টুনির বাড়িতে লাইন দিয়েছিস যেন তোর বিদ্যুৎ বিল সহ টুনির নামে ওঠে। তুই টুনির সাথে অনেক বড় অন্যায় করেছিস। এজন্য এক্ষুনি তোকে 50,000 টাকা জরিমানা সহ আমার সাথে যেতে হবে। তোর জরিমানা দিয়ে টুনির লাইন ঠিক করে দিব আর তোকে আইনের হাতে তুলে দিব। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি জরিমানা নিয়ে আমার সাথে চল। আর টুনি, তুমি কোনো চিন্তা করো না, এই মাসে তোমার কোনো বিল দিতে হবে না। সবাইকে নিমন্ত্রণ করেছ? নারী মা, নিমন্ত্রণ করতে যাওয়ার তো সময় পাইনি, এখনো বাড়িতে কত কাজ পড়ে আছে। শোন রে মা, আমি তো কাজে খুব ব্যস্ত, তাই বলি কি তুই সবাইকে নিমন্ত্রণ করে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি।
বাড়িতে আছো? হ্যাঁ রে টুকি, আমি বাড়িতেই আছি। আমার খুব গরম লাগছে, তাই এখন বাইরে যেতে পারবো না। কিছু বলার থাকলে ঘরের ভেতরে এসে বল। কাকুলি মাসি, কাল আমার জন্মদিন, তাই কেক খাওয়ার নিমন্ত্রণ রইলো। কাল কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, তুমি আর কালু আঙ্কেল আমার জন্মদিনে আসবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর জন্মদিনের সামান্য এক টুকরা কেক খাওয়ার জন্য আমি এই গরমের মধ্যে তোদের বাড়িতে যাব? আমরা যেতে পারবো না। তুই অন্য পাখিদের বাড়িতে যা। যদি তোদের ঘরে একটা ফ্যান থাকতো তাহলে যেতে পারতাম। কাকে বলো কি কথা? টুকির মাঝে এত কিপটে, সে আবার ঘরে ফ্যান লাগাবে? বিদ্যুৎ বিল উঠবে বলে এখনো বাড়িতে টুনি বিদ্যুৎই নেয়নি। এই টুকি শোন, শুধু শুধু বনের পাখিদের বাড়িতে গিয়ে বিরক্ত না করে মা মেয়ে একাই জন্মদিন পালন কর। কারণ এই গরমে কোনো পাখিরাই তোর বাড়িতে জন্মদিন পালন করতে যাবে না। কেউ না কেউ তো যাবে। আমি সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। সুখী মাসি, কাল আমার জন্মদিন, তাই তোমাকে নিমন্ত্রণ করতে আসলাম। তুমি কিন্তু অবশ্যই আমার জন্মদিনে যাবে। আমার তো কাজ নেই, এই গরমের মধ্যে তোদের ওই বাসের ঘরে জন্মদিন পালন করতে যাই। আর তার মধ্যে তো তোদের ঘরে কোনো ফ্যানও নেই। কাকুলি মাসিও দেখছি একই কথা বলেছে। তোমরা যদি আমার জন্মদিনে না যাও তাহলে যে আমার জন্মদিন পালনই হবে না। আমরা যদি সব সময় বাসের ঘরে গরম সহ্য করতে পারি, তোমরা একটু সময়ের জন্য সহ্য করতে পারবে না? না, আমি যেতে পারবো না রে মা। আমার শরীর খুব গরম লাগে। তুই অন্য পাখিদের বাড়িতে গিয়ে বল। এরপর টুকি সেখান থেকে চলে যায়। আর এভাবেই টুকি এক এক করে বনের সব পাখির বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে থাকে। কিন্তু সবাই এক এক করে টুকিকে নিষেধ করে দেয়। আর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি রে মা, সবাইকে ঠিক মতো নিমন্ত্রণ করেছিস তো? কি ব্যাপার, তোর মন খারাপ মনে হচ্ছে? কেউ কি কিছু বলেছে নাকি? কি রে মা, বল আমাকে। সবাই বলেছে মা। তখন টুকি টুনিকে সব কথা খুলে বলে। না, তুমি আমাদের ঘরে ফ্যানের ব্যবস্থা করো, নয়তো যে আমার জন্মদিন পালন করাই হবে না। ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আজই আমি কালু দাদার বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে ঘরে ফ্যান লাগাবো। কালু দাদা, কালু দাদা, একটু বাইরে আসো তো। একবার তোর মেয়ে এসেছিল বিরক্ত করতে, আবার এখন তুই এসেছিস? তোর মেয়েকে তো বলে দিয়েছি যে জন্মদিনে আমরা যাব না। টুকি আমাকে সব বলেছে কালু দাদা। আসলে অন্য কারণে তোমার কাছে এসেছি। বাইরে এসো, তারপর সবটা বলছি। আমার খুব গরম লেগেছে, আমি এখন বাইরে যেতে পারবো না। তুই বাইরে থেকেই বল, কি বলবি? আসলে আমি বাড়িতে বিদ্যুৎ নিব, তাই তোমার বাড়ি থেকে লাইন নিলে ভালো হবে, কারণ তোমার বাড়িটা আমার বাড়ির অনেক কাছাকাছি। না না, আমরা তোকে লাইন দিতে পারবো না, তাহলে বিদ্যুৎ বিল বেশি উঠবে। আরে কাকুলি, কিসব বলছো? যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো, আমাকে বলতে দাও। ঠিক আছে টুনি, তুই সব জিনিসপত্র নিয়ে আয়, আমি তোর বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করে দেব। দাদা, আমি তো এক্ষুনি বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম। ও, সব জিনিসপত্র এনেছিস? তাহলে তো ভালোই হলো। আচ্ছা, সব জিনিসপত্র আমাকে দে, আমি বিদ্যুতের লাইন দেওয়ার ব্যবস্থা করছি। কালু, তুমি শুধু শুধু টুনিকে আমাদের বাড়ি থেকে লাইন দিতে চাচ্ছ কেন? টুনি যে কিপটে, বিদ্যুৎ বিল তো দিতেই চাইবে না, তখন তো আমাদের ঘর থেকে বিল দিতে হবে। কাকুলি, তুমি কি পাগল পেয়েছো আমাকে? আমি লাভ ছাড়াই টুনিকে লাইন দেব? এমন ভাবে লাইন দেব
যে আমাদের সব বিল টুনির নামেই আসবে। বাহ কালু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তাহলে তো এখন আমরা ঘরে এসি লাগাতে পারবো। কালু, এই ফ্যানের বাতাস গরম লাগে, তুমি আমাদের ঘরে এসি লাগানোর ব্যবস্থা করো। শুধু এসি কেন, এখন তো টিভি ফ্রিজ সব বেশি বেশি ব্যবহার করতে পারবো। আর আমাদের যত বিল উঠবে সব টুনি দেবে। তাড়াতাড়ি টুনির বাড়িতে লাইনটা লাগিয়ে দেই। টুনি, তোর ঘরে ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে। এখন বনে সবাইকে নিমন্ত্রণ করে আয়। এবার সবাই তোর মেয়ের জন্মদিন পালন করতে আসবে। হ্যাঁ দাদা, তাই যেতে হবে। এরপর কালু সেখান থেকে চলে যায় আর টুনি আবারও সবাইকে নিমন্ত্রণ করতে পাখিদের বাড়িতে চলে যায় আর এক এক করে সব পাখিদের নিমন্ত্রণ করে বাড়িতে ফিরে আসে। আর এভাবে সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই সব পাখিরা টুনির বাড়িতে চলে আসে। কি মজা, কি মজা, আমার জন্মদিনে সবাই এসে পড়েছে। তোমরা সবাই আমাকে শুভেচ্ছা জানাও। পাগলি মেয়ে আমার, শুভেচ্ছা জানাতে কেউ বলে নাকি? তোকে সব বলতে হবে না। কেক কাটার সময় তোকে সবাই শুভেচ্ছা জানাবে। চল এখন সবাই মিলে কেকটা কাটা শুরু করে দেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এভাবে সবাই টুকিকে শুভেচ্ছা জানায় আর টুকি অনেক খুশি হয়ে যায় এবং সবাই টুকির জন্মদিন পালন করে বাড়িতে চলে যায়। মা, তুমি কিন্তু ফ্যান ফিরিয়ে দিয়ে আসবে না। দেখো ফ্যানের বাতাসে আমাদের ঘরটা কত ঠান্ডা হয়ে গেছে। নারী মা, ফ্যান ফেরত দিব না, কিন্তু সারা দিন রাত ফ্যান চালানো যাবে না, তাহলে বিদ্যুৎ বিল বেশি উঠবে। অনেকক্ষণ তো হলো ফ্যান ছাড়া হয়েছে, এখন ফ্যানটা বন্ধ করতে হবে। আর চল বাইরে গিয়ে বাতাস খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি আর টুকি বাহিরে এসে গাছের নিচে দাঁড়িয়ে বাতাস খেতে থাকে আর অন্যদিকে কালু কাকুলি সারা দিন ধরে এসি টিভি চালাতে থাকে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায় আর 1 মাস পর তোতা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, তোমার নামে বিলের কাগজ এসেছে, এই নাও বিলের কাগজ নাও। আমার নামে বিলের কাগজ আসবে কেন? আমি তো কোনো মিটার নেইনি। সেটা তো আমি জানি না, যদি কিছু বলার থাকে আমাদের বিদ্যুৎ অফিসে গিয়ে বলতে পারো। এ কি, আমার বিদ্যুৎ বিল 10,000 টাকা এসেছে, কিন্তু সামান্য ফ্যান চালিয়ে এত বিল কি করে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমাকে এক্ষুনি কালু দাদার কাছে যেতে হবে। কালু দাদা, আমার নামে বিল এসেছে কেন? আর আমি তো বেশি ফ্যান চালাই না, তাহলে 10,000 টাকা বিল আসলো কেন? এখনো কি আর পুরনো দিনের মতো বিল আসে নাকি? এখন যে বিদ্যুৎ নেই তার নামেই বিল আসে। আসলে দেখছি তোকে লাইন দেওয়াই আমার ভুল হয়েছে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যেত। আর কখনো যদি বিলের কাহিনী নিয়ে আমার বাড়িতে এসেছিস না, তখনই তোর বাড়ির লাইন কেটে দিব, বুঝেছিস? কালুর মুখে কথা শুনেই টুনি সেখান থেকে চলে যায় আর পথে কবুতরের সাথে দেখা হয়ে যায়। আরে টুনি, তুই বিলের কাগজ নিয়ে কোথায় যাচ্ছিস? আমার মনে হয় কালু চালাকি করে তোর নামে বিলের কাগজ দিয়েছে। তুই এক কাজ কর, বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টা জানিয়ে দেখ, তারা নিশ্চয়ই কোনো সমাধান তোকে দেবে। তোমার কি বিলের কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। হ্যাঁ স্যার, অনেক বড় সমস্যা হয়েছে। কি বলছো এসব?
তোমার বাড়িতে শুধু একটা ফ্যান চলে, তবুও তোমার নামে এত বিল এসেছে। কালুর বাড়িতে গিয়ে তো লাইনটা চেক করতে হবে। কালু, তোমার নামে কত টাকা বিল এসেছে? মানে স্যার, দাঁড়া, তোর বাড়ির লাইনটা চেক করি আগে, তাহলেই বুঝতে পারবো। ও, তুই তো খুব চালাক। এমন ভাবে টুনির বাড়িতে লাইন দিয়েছিস যেন তোর বিদ্যুৎ বিল সহ টুনির নামে ওঠে। তুই টুনির সাথে অনেক বড় অন্যায় করেছিস। এজন্য এক্ষুনি তোকে 50,000 টাকা জরিমানা সহ আমার সাথে যেতে হবে। তোর জরিমানা দিয়ে টুনির লাইন ঠিক করে দিব আর তোকে আইনের হাতে তুলে দিব। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি জরিমানা নিয়ে আমার সাথে চল। আর টুনি, তুমি কোনো চিন্তা করো না, এই মাসে তোমার কোনো বিল দিতে হবে না। এরপর কালু সেই কালো চাদর জড়ানো মানুষের পেছন পেছন যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর সেই চাদর গায়ে জড়ানো মানুষটা একটা নদীতে নেমে যায়। আর নদীতে নামার পর সেই মানুষটা অদৃশ্য হয়ে যায়। এ কি, আপনি কোথায় চলে গেলেন? কি হলো কি, সাড়া দিচ্ছেন না কেন? এরপর নদীর ওপর থেকে একটা লাশ ভেসে ওঠে। আর সেই লাশটা দেখতে ছিল অনেক ভয়ানক। এরপর লাশটা কালুর দিকে এগিয়ে যায় আর বিকট কণ্ঠে হাসতে থাকে। বাবা, ও বাবা, ঠাম্মার বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে গো? আমার যে ভীষণ জোরে পাটি পেয়েছে। হলো তো এবার, এখন এই মাঝপথে তোকে কোথায় পটি করতে নিয়ে যাই বলতো? শোন রে বাবা, আর কিছুক্ষণ অপেক্ষা কর। কিছুক্ষণ পরেই আমরা তো ঠাম্মার বাড়িতে পৌঁছে যাব, তখন তুই যা করার করে নিস। এরপর ট্রেন স্টেশনে গিয়ে থেমে যায় আর কালু তার পরিবারকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। এরপর তারা কামিনী বুড়ির বাড়ির দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরে তারা কয়েকজন পাখিকে একসাথে দেখতে পায়। ওগো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি তোমার কাছে কেন লাল আঙ্গুর খেতে চাইলাম? হায় হায় রে, লাল আঙ্গুর খেতে চেয়ে আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। কিন্তু সুখী দিদি, কি এমন আছে ওই পুরনো জমিদার বাড়িতে যার জন্য কবুতর দাদা লাল আঙ্গুর খেতে গিয়ে মারা গেল? টুনি রে, আমার মনে হয় ওই পুরনো বাড়ির লাল আঙ্গুর গাছে কোনো অশুভ আত্মা থাকতে শুরু করেছে, আর সেই অশুভ আত্মাই হয়তো আমার স্বামীকে বাঁচতে দিল না। ধুর, এজন্যই বলি বনের পাখিরা এসব ভূত আত্মাকে এখনো বিশ্বাস করে। আর এজন্য এদের কপালে এমন দুঃখ। না জানি সাঁতার জানে না, তাই হয়তো নদীতে পড়ে মারা গেছে। আর তা না ভেবে যত সব কুসংস্কার কথা বলছে। আহারে, ওই অশুভ আত্মাটা কবুতর দাদাকে এমন নৃশংস ভাবে মেরে ফেললো। কবুতর দাদার জন্য আমার অনেক খারাপ লাগছে গো সুখী দিদি। হয়েছে, কথা বলা হয়েছে, এখন চলো তো তোমার মায়ের বাড়িতে যাই। আমার যে অনেক ঘুম পাচ্ছে, তাই শ্বশুর বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিব। এরপর কালু, কাকুলি ও কনক কামিনী বুড়ির বাড়িতে পৌঁছে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? কি হয়েছে রে দিদি ভাই? সকাল সকাল এত জোরে চিৎকার করছিস কেন? জানো বুড়িমা, আজকে ওই জমিদার বাড়ির পাশের নদীটায় তোতা আঙ্কেলের লাশ পাওয়া গেছে। টিএ মাসি বলল তোতা আঙ্কেল নাকি জমিদার বাড়ির লাল আঙ্গুর খেতে রাতে সেখানে গিয়েছিল আর
তাই নাকি আজ তোতা আঙ্কেলকে মরতে হয়েছে? এ কথা বলে টুকি সেখান থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর এভাবে বনের প্রায় সবাই লাল আঙ্গুর খেতে গিয়ে মরে যায়। আর বনের কয়েকজন এভাবে মরে যাওয়া দেখে পুরো বনবাসী সবাই অনেক ভয় পেয়ে যায়। আমি তো সেই ছোটবেলা থেকে শুনে আসছি পৃথিবীতে নাকি ভূত বলতে কিছুই হয় না, তবে এই বনের সবাই এত ভূত বিশ্বাসী কেন? সত্যি কি ওই জমিদার বাড়িতে কোনো ভূত আছে? এই লাল আঙ্গুরের পেছনে কোনো রহস্য আছে? না, এই সত্যিটা জানার জন্য হলেও আমাকে লাল আঙ্গুর খেতে ওই জমিদার বাড়িতে যেতে হবে। কি গো, এত রাতে তুমি কোথায় যাচ্ছো? লাল আঙ্গুর খেতে যাচ্ছি গো, আর সাথে সাথে ভূতের অশুভ আত্মার সাথে সাক্ষাৎ করতেও যাচ্ছি। হা 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 হা। এ কথা বলে কালু সেই পুরনো জমিদার বাড়িতে চলে যায়। আর কালু যখন জমিদার বাড়ির বড় গেট খোলে তখন চারদিক থেকে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। আরে আরে, এই তো সে লাল আঙ্গুর গাছ। আহা, এত বড় বড় লাল আঙ্গুর দেখে জিভে জল চলে এলো। তাই তো বলি, বনে সবার এই লাল আঙ্গুরের প্রতি এত লোভ কেন? যাই আর দেরি না করে গাছ থেকে লাল আঙ্গুরগুলো পেড়ে নেই। এরপর কালু সেই লাল আঙ্গুর গাছের নিচে যায়। অমনি তার হাত থেকে টর্চটা মাটিতে পড়ে যায়। আর সাথে সাথে চারদিক থেকে অনেক ভয়ানক আওয়াজ আসতে থাকে। আর চারদিকটা ঘোর অন্ধকারে ঢেকে যেতে থাকে। এমন অদ্ভুত কাণ্ড দেখে কালু কাঁপতে থাকে। আর তখনই যেন বাইরে থেকে বিকট কণ্ঠে এক আওয়াজ আসতে থাকে। না কালু, ওই লাল আঙ্গুর গাছে হাত দিস না, কারণ ওই লাল আঙ্গুর গাছ এক অভিশপ্ত আত্মার। কারণ ওই অভিশপ্ত আত্মা এক্ষুনি এখানে চলে আসবে। তাই বাঁচতে চাইলে আমার সাথে পালা। চলে আয় কালু, চলে আয়। কে 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 আমায় ডাকে? তার মানে ওরা সবাই সত্যি কথাই বলেছিল। তবে কি এই বাড়িতে সত্যি কোনো আত্মা থাকে? ওরে বাবারে, এক্ষুনি আমাকে এই বাড়ি থেকে বের হতে হবে। কিন্তু এত অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। চলে আয় কালু, এই টর্চের আলোয় আমার পেছনে পেছনে চলে আয়। এরপর কালু সেই কালো চাদর জড়ানো মানুষের পেছন পেছন যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরে সেই চাদর গায়ে জড়ানো মানুষটা একটা নদীতে নেমে যায়। আর নদীতে নামার পরই সেই মানুষটা অদৃশ্য হয়ে যায়। এ কি কাকলি দিদি, এত রাতে তুমি আমার বাড়িতে কেন এসেছো? এরপর কাকলি টুনিকে কালো লাল আঙ্গুর খেতে যাওয়ার কথা খুলে বলে। কি তার মানে কালু দাদা নিজের মৃত্যুর কাছে নিজেই চলে গেছে। চলো কাকলি দিদি, আমাদেরকে কালু দাদাকে বাঁচাতে হবে। চলো চলো। কি, আপনি কোথায় চলে গেলেন? কি হলো কি? সাড়া দিচ্ছেন না কেন? এরপর নদীর ওপর থেকে একটা লাশ ভেসে ওঠে। আর সেই লাশটা দেখতে ছিল অনেক ভয়ঙ্কর। এরপর লাশটা কালুর দিকে এগিয়ে যায় আর বিকট কণ্ঠে হাসতে থাকে। আজ আমার কাছ থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। মরবি, মরবি তুই। সবার মতো তুইও এই নদীতে ডুবে মরবি। এরপর সেই ডাইনি যখন কালুকে ধরতে তার কাছে যায় তখনই সেখানে পেঁচা তান্ত্রিক সহ টুনি ও কাকলি চলে আসে। আর তান্ত্রিক তার হাতে থাকা পড়া পানি ডাইনির শরীরে ছিটিয়ে দেয়। আর তখন সেই ডাইনি যন্ত্রণা চিৎকার করতে থাকে। আমার পুরো
শরীর জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আমার শরীরে আর জল দিস না, দিস না। আগে বল, কেন তুই এতগুলো পাখির প্রাণ নিয়েছিস? আজ থেকে প্রায় কয়েক বছর আগের কথা। এই জমিদার বাড়িতে এসে আমি লাল আঙ্গুর দেখেছিলাম, আর লাল আঙ্গুর দেখে লোভ সামলাতে না পেরে কয়েকটা লাল আঙ্গুর পেড়ে খেয়েছিলাম। আর এজন্য জমিদার তার সৈন্যদের দিয়ে আমার হাত পা বেঁধে আমাকে কুপিয়ে হত্যা করে। এরপর আমাকে নদীতে ফেলে দেয়। আর তাই আমি সবাইকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। জমিদার বাবু তোমাকে মেরে অন্যায় করেছে, কিন্তু তুমি তার শাস্তি আমাদেরকে দিতে পারো না। এতদিন তুমি অনেক নিষ্পাপ পাখির প্রাণ নিয়েছো, এবারে তুমি মুক্তি দিয়ে তোমার ঠিকানায় চলে যাও। যাচ্ছি, তবুও তোরা আমাকে বোতলে বন্দি করিস না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এই বনে আসবো না, কখনোই না। এরপর ডাইনি চিরদিনের জন্য বন ছেড়ে চলে যায়, আর কালু ডাইনির হাত থেকে বেঁচে যায়। মা বাবা, আমি টুনিকে বিয়ে করেছি, তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। জানো মা, টুনিরও আপন বলতে কেউ নেই, আর টুনি অনেক ভদ্র, নম্র আর শান্তশিষ্ট একটা মেয়ে। আমি জানি মা, তুমি বেঁচে থাকলে টুনির মতো একটা বৌমা আমার জন্য নিয়ে আসতে। জানো মা, আমার কপালটাই খারাপ, নিজের মা বাবাকে বেশি দিন পাইনি, আর তোমাকেও পেলাম না। দেখলে, আমি ঠিক ভেবেছিলাম আমাদের ছেলেটার ভাগ্যে একটা অলক্ষী বউ এসে জুটেছে। এভাবে বলো না তো, এসব তোমার মনের ভুল। দেখছো না ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে? চলো আমরা দুজন মিলে ওদেরকে মন ভরে আশীর্বাদ করি। না, এই অলক্ষী বউ আমার ছেলের সাথে থাকলে তো আমার ছেলেটাকে নিঃস্ব করে দিবে। না, আমি এ কিছুতেই হতে দিব না। টুনি, এই টুনি, আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, তুমি এসে একবার খুঁজে দেখো তো। দূর ছাতার মাথা, বউ আসতে অন্ধ হয়ে গেলে নাকি? ওই তো চশমাটা টেবিলের উপরে। এই নাও তোমার চশমা, আর তুমি টেবিলে বসো, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। হাতি খেতে আর শেষ নেই, দাঁড়া দেখাচ্ছি মজা। এ কথা বলে ছবি থেকে মিনুপুরের আত্মা রান্নাঘরে চলে যায়, আর টুনির রান্না করা তরকারিতে অনেকগুলো লবণ মিশিয়ে দেয়। এরপর আবারও ছবিতে গিয়ে মিশে যায়। ছি, এটা কি বানিয়েছো লবণ দিয়ে? তরকারি তো না, যেন লবণের হালুয়া বানিয়েছো। ধুর, আমি চললাম অফিসে। আর শোনো, আমার লাল জুতো জোড়া পরিষ্কার করে রেখো, বুঝলে? ওটা কাল আমার অফিসের মিটিং এ পরে যেতে হবে। আচ্ছা টোনা, আমি তো তরকারিতে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তাহলে এত লবণ হলো কি করে? হায় হায়, আমি কি করলাম? টোনার লাল জুতোগুলো তো ছিঁড়ে ফেললাম, এখন টোনাকে আমি কি জবাব দিব? বেশ করেছি, জুতাগুলো ছিঁড়ে দিয়ে বেশ করেছি। এবার আমার টোনা আসবে আর এই অলক্ষীকে বাড়ি থেকে বিদায় করবে। হা হা হা। তুমি কি শুরু করলে বলো তো? মরে গিয়েও কি তোমার শয়তানি দূর হবে না? তুমি চুপ করো তো, তুমি এসব বুঝবে নাকি? শুধু চুপচাপ দেখো এই মিনু বুড়ি কি না কি করতে পারে। হা হা হা। এরপর টুনি লাল জুতো নিয়ে সেলাই করতে চলে যায়, আর তোতার কাছে জুতো সেলাই করে নিয়ে আবারও বাড়িতে চলে আসে। আর এভাবেই প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর টোনা অফিস থেকে বাড়িতে চলে আসে। টুনি, হ্যাঁ টুনি, এগুলো কি আমার লাল জুতো? হ্যাঁ তো, এগুলো তো আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। কেন, তুমি দেখতে পাচ্ছ না? আমার জুতো তো সেলাই করা ছিল না। সত্যি করে বলো, আমার লাল জুতো কোথায়?
টোনার কথায় টুনি অনেক ভয় পেয়ে যায় আর লাল জুতার ব্যাপারে টোনাকে সব কথা খুলে বলে। ধুর ছাতার মাথা, ভাবলাম বিয়ে করলে হয়তো একটু শান্তিতে থাকবো, কিন্তু শান্তি তো দূরের কথা, অশান্তির শেষ নেই। এই কথা বলেই টোনা রাগ করে ঘুমিয়ে পড়ে। টোনা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লো। এখন যদি আমি ওকে ডাকতে যাই তাহলে ও আরো রেগে যাবে। আরে এটা আবার কিসের ফাইল? এই ফাইলে তো দেখছি বেশ কিছু কাজ বাকি আছে। যাই, টোনার হয়ে আমি সব কাজ সেরে ফেলি। এই যা, এই ফাইলে তো কিছু হিসাব করা বাকি আছে, আর সেটা আজকেই লাগবে। হায় হায়, আজ বুঝি আমার চাকরিটাই আর থাকবে না। হায় হায় গো। কেঁদো না তো, তোমার ফাইলের সব হিসাব আমি ঠিকঠাক ভাবে করে দিয়েছি। এখন তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। এরপর টোনা অফিসে চলে যায় আর অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে স্যার চলে আসে। টোনা, তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম তা সঠিকভাবে সম্পূর্ণ করেছো তো? হ্যাঁ স্যার। তাহলে এক্ষুনি সেই ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অফিসে একজন বড় বিজনেসম্যান আসবে, আর তোমাকে এই ফাইলের হিসেবটা সবার সামনে তুলে ধরতে হবে। এ কথা বলে কবুতর তার নিজের কেবিনে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তাদের অফিসে ঈগল সাহেব আসে আর তারা সবাই মিলে গুরুত্বপূর্ণ মিটিং করা শুরু করে দেয়। তাহলে টোনা সাহেব, আমাদের প্রজেক্টটা নিয়ে আলোচনা করা যাক। ঈগলের কথা শুনে টোনা যেই না ফাইলটা খোলে অমনি সে দেখতে পায় ফাইলে কোনো হিসেব করাই নেই। কি হলো টোনা, চুপ করে আছো কেন? দেখি ফাইলটা। এটা কি টোনা, তুমি এটা কি করেছো? আই এম সরি কবুতর সাহেব, আমি আপনার কোম্পানির সাথে পার্টনারশিপ ডিল করতে পারছি না, কারণ আপনার অফিস কলিগের কাজের উপর কোনো কাণ্ডজ্ঞান নেই। এরপর ঈগল সাহেব সেখানে চলে যায় আর ঈগলের চলে যাওয়া দেখে কবুতর সাহেব টোনার উপর অনেক রেগে যায়। বিশ্বাসঘাতক, তোর একটা ভুলের জন্য আমি কোটি টাকার পার্টনারশিপ ডিলার হারিয়ে ফেললাম। তাই আর এক মুহূর্ত তোকে আমি দেখতে চাই না। তোকে আমি 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে তুই যদি নতুন কোনো প্রজেক্ট সম্পর্কে আলোচনা করতে পারিস, তবে তুই আমার চাকরিতে জয়েন করতে পারবি। কবুতরের কথা শুনে টোনা সেখান থেকে বাড়িতে চলে যায় আর টুনিকে দেখা মাত্রই অনেক জোরে জোরে মারতে শুরু করে দেয়। হারামজাদি, তোর মিথ্যে কথা বলার জন্য আজ আমি সবার সামনে অপমানিত হলাম। তোকে আজ আমি এই বাড়ি থেকে দূর করে দিব। আমি সত্যি বলছি টোনা, আমি সঠিকভাবে ফাইলের হিসাবটা করে রেখেছিলাম, কিন্তু সেটা কিভাবে অদৃশ্য হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। কিভাবে আবার? আমি সব হিসেবগুলো অদৃশ্য করে দিয়েছি যাতে টোনা তোকে তোর বাড়িতে রেখে আসে। আজ আমার ইচ্ছে পূরণ হবার দিন। হা হা হা। তাহলে কি ভূত এসে তোমার হিসেব অদৃশ্য করে দিল? আমি তোমার এই মিথ্যেবাদী মুখটা আর দেখতে চাই না, তাই তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। টোনার কথায় টুনি অনেক কষ্ট পায় আর তখনই সেখান থেকে তার ভাঙাচোরা ঘরে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। এক্সকিউজ মি, আপনি কি টুনি? হ্যাঁ, আমি টুনি, কিন্তু আপনি কে? আমি হলাম ইগলে, আর আমি আরআর ডিজিটাল সার্ভিস থেকে এসেছি, আর আমরা আপনাকে একটা সারপ্রাইজ দিতে এত দূর থেকে এসেছি। তাই নাকি? তা কি সারপ্রাইজ শুনি? শালিক, টুনির আপেল ঘরটা নিয়ে এসো। ওয়াও, এত সুন্দর একটা আপেল ঘর! এই আপেল ঘরটা এত সুন্দর করে কে বানিয়েছে? আপেল ঘরটা এটা তোমার বংশের একজন বানিয়েছে, আর আমরা এতদিন থেকে এই আপেল ঘরের মালিকের বংশধরকে খুঁজছিলাম। আজ এতদিন পরে আমরা আপনার ঠিকানা খুঁজে পেলাম, আর তাই দেরি না করে চলে এলাম। আজকে থেকে এই আপেল ঘরটা আপনার।
আর এই আপেল ঘরের মূল্য কয়েক কোটি ডলার। এ কথা বলে ইগলি ও শালিক টুনির আপেল ঘর টুনিকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনিও আপেল ঘর পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কে? একটু অপেক্ষা করো, আসছি। আরে স্যার, আপনি? আসুন আসুন, বাড়ির ভিতরে আসুন। না টোনা, আজ বসবো না, অন্য কোনো দিন বসবো। কারণ আজকে থেকে তুমি আর আমি আমাদের কোম্পানি দেখাশোনা করব। মানে আমার কোম্পানির সবকিছু 50% শেয়ারে তুমি টোনা। এসব কি বলছেন স্যার? আর হঠাৎ করে এসব সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি টোনা। আমার সব শেষ হয়ে গেছে মা। তোমরা আমাকে রেখে চলে যাবার পর আমি এই চাকরিটা পেয়েছিলাম, আর চাকরিটাও আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে মা। আর যে টুনিকে আমি ভালোবেসে সুখে রাখবো বলে কথা দিয়েছিলাম, আজ তাকেও আমি কষ্ট দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি মা, তাড়িয়ে দিয়েছি। দেখলে তো, এসব হয়েছে তোমার জন্য। এটাই তো চেয়েছিলে, যাতে আমাদের ছেলেটা কষ্ট পায়, তাই হয়েছে। এবার তুমি খুশি তো টোনার মা? না গো, কোনো মা কি তার ছেলের খারাপ চায় বলো তো? আমি আজই টুনির কাছে যাব, আর টুনির কাছে গিয়ে ক্ষমা চাইবো। এরপর তোমার মায়ের আত্মা আমার কাছে আসে আর আমাকে সব কথা খুলে বলে, আর আমার কাছে মাপ চায়। আর আমি সব কথা জানতে পেরে সেদিনই কবুতর স্যারের কাছে যাই। এ কি, কে তুমি? আর এরপর আমি কবুতর স্যারকে সব কথা খুলে বলি, আর আমার আপেল ঘরটা কবুতর স্যারের কাছে বিক্রি করে দেই। আর তাই তুমি কবুতর স্যারের কোম্পানির অর্ধেক মালিক। তুমি আমার জন্য এত কিছু ভাবলে, আর আমি তোমাকে ভুল বুঝে কতই না মেরেছি। আমাকে ক্ষমা করে দাও টুনি, ক্ষমা করে দাও। আমাদেরকে আশীর্বাদ করো মা বাবা। দীর্ঘজীবী হয়ে সুখে শান্তিতে বেঁচে থাক তোরা, বেঁচে থাক। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।